হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। আজকে এই ভিডিও খুব ধামাকাদার একটা ভিডিও, খুব রেয়ার একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফিজিক্সের এমন 10টা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সম্পর্কে বলবো, যেই এক্সাম্পলগুলো আমরা ডেইলি লাইফে তো দেখে থাকি, খুব ফানি এক্সাম্পল, এবং সেখান থেকে 10টা ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করব, যেই কনসেপ্টগুলো থেকে তোমরা পরীক্ষাতে ডিরেক্ট কোয়েশ্চেন পাবে। সেটা যে কোনো পরীক্ষা, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল, সমস্ত কিছু। তো ফিজিক্স আমরা জানি যে এমন একটা সাবজেক্ট যেটার আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রচুর। আমরা আশেপাশে যা দেখি সব কিন্তু সেটা ফিজিক্সের আওতাতেই পড়ে। তো এই যে ফিজিক্সের এই যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো থেকে পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসতে পারে বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা সেই জিনিসটাকে কিভাবে দেখব। তাহলে আজকে আমাদের যেটা টপিক, সেটা 10 মোস্ট কমন এক্সাম্পল অফ ফিজিক্স ইন ডেইলি লাইফ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 10টা এমন কি এক্সাম্পল আছে যেটা আমাদের ডেইলি লাইফের সঙ্গে ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালার্ম ক্লক। দেখো, অ্যালার্ম ক্লক আমরা সবাই দেখেছি। আমরা অ্যালার্ম দিয়ে শুই। হ্যাঁ, কোনো মানে যাদের সকালবেলা উঠতে সমস্যা হয় তারা ঘড়িতে অ্যালার্ম দিয়ে তোমরা রাত্রিবেলায় ঘুমোতে যাও। তো অ্যালার্ম ক্লকের রেসপেক্টে একটা জিনিস আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যালার্ম ক্লক থেকে যে সাউন্ডটা বের হচ্ছে, সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি কেমন, সেই সাউন্ডের কম্পাঙ্ক কেমন, তুমি বলবে যে স্যার নর্মাল সাউন্ডের থেকে অ্যালার্ম ক্লকের ফ্রিকোয়েন্সি অনেক হয়। ধরো আমরা এই যে ঘুমিয়ে যখন থাকি না, সেই ঘুমিয়ে থাকি যখন আমাদের মাইন্ড একদম শান্ত থাকে। ঠিক, আমাদের মাইন্ড শান্ত থাকে মিন্স হচ্ছে তখন একটু এদিক ওদিক আওয়াজ হলেই, ঠিক আছে, আমাদের কানে বা আমাদের মাথার মধ্যে অন্যরকম সেন্স তৈরি করায়। তো সেখানে চারিদিক ধরো একদম নিস্তব্ধ, পুরো চুপচাপ, কোথাও কোনো কিছু নেই। তো সেখানে হঠাৎ করে একটা অ্যালার্ম ক্লক বেজে উঠলো, এবং অ্যালার্ম ক্লক থেকে যে সাউন্ডটা বার হচ্ছে, সেই সাউন্ডটার যে শ্রিলনেস আছে, সেই শ্রিলনেস অনেক বেশি। তো এই সাউন্ডকে তুমি বলবে শ্রিল সাউন্ড। ওকে, এই সাউন্ডটা কি টাইপের সাউন্ড? শ্রিল সাউন্ড। তো শ্রিল সাউন্ড মানে এদের যে পিচ আছে, সেই পিচ কিন্তু ভেরি হাই। তো এদের পিচ আমি কি বলবো? পিচকে আমি বলবো ভেরি হাই। এদের যে কম্পাঙ্ক আছে, সেই কম্পাঙ্ক কিন্তু অনেক বেশি। এই শ্রিলনেস অনেক বেশি, পিচ ভেরি হাই, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক অনেক বেশি। তো এটা আমাদের মনে বা মাইন্ডের ওপরে একটা আলাদা রকম এফেক্ট ফেলে। এই ঘটনার সঙ্গে তোমরা ডেইলি লাইফে অ্যাসোসিয়েটেড, তোমরা প্রত্যেক দিনই এই ঘটনা দেখছো। তো এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকার কথা না। স্যার এখান থেকে প্রশ্ন কি আসবে, নর্মাল সাউন্ডের থেকে অ্যালার্ম ক্লক যেটাতে থাকে বা অ্যালার্ম ক্লকের পিচ কেমন থাকে, কম্পাঙ্ক অনেক বেশি। তো দেখো, এই যে অ্যালার্ম ক্লক যেটা আছে, সেই ক্লককে রাগের মাথায় সে ভেঙে ফেলে দিল। ঠিক আছে, তো এটা কেন হয়? এবার স্যার অ্যালার্ম ক্লকের কি সাউন্ড বা পিচ কমানো যায় না? ডেফিনেটলি কমানো যায়, কেন কমানো যাবে না? কিন্তু সেই জিনিসটা করা হয় না। যে কোনো দেখবে অ্যালার্মিং যে সাউন্ড থাকে না, এই যে টেবিল ক্লক যেগুলো থাকে, তার অ্যালার্মিং সাউন্ড একদম ক্রিং 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 করে শব্দ বাজে, যেমন ফোনের ক্ষেত্রে যেমন আমরা বলি। ঠিক, তো সেটা এবার যদি তোমাকে বলে যে স্যার এই সাউন্ডগুলোকে ইচ্ছা করেই পিচ কেন বাড়ানো থাকে, এর যে তীক্ষ্ণতা, সেই তীক্ষ্ণতা এমনিতেই কেন বাড়ানো থাকে? তীক্ষ্ণতা এই কারণে বাড়ানো থাকে যাতে অনেক দূর থেকে সেই সাউন্ড শোনা যায়। ধরো টেলিফোন বাজছে বা অ্যালার্ম বাজছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে বেজেই যাচ্ছে, তোমার ঘুম ভাঙছে না। তো এই সাউন্ডকে ইচ্ছা করে তার পিচ বাড়ানো থাকে যাতে অনেক দূর থেকে শুনে তোমার তাড়াতাড়ি ঘুমটা ভাঙে গেল। তো এটা সাউন্ড চ্যাপ্টারের ওপরে এই জিনিসটা আমরা যেটা বললাম, এটা কোন চ্যাপ্টারের ওপরে বলবে? এটা সাউন্ড চ্যাপ্টারের ওপরে বেস করে এই জিনিসটা দিয়েছে। ওকে, বা এই জিনিসটা আছে। চলো পরের যে ব্যাপারটাতে আমরা যাব, সেই পরের ব্যাপারটা হচ্ছে স্যার সুইমিং, সাঁতার কাটা। তো সাঁতার কাটার এই ব্যাপারটা তুমি লক্ষ্য করো ভালো করে। সুইমিংয়ের যে বিষয়টা আছে, এই সুইমিংয়ের সঙ্গে তোমাকে আমি জিজ্ঞেস করছি যে নিউটনসের কোন সূত্র, নিউটনসের কোন লয়ের ওপর বেস করে আমরা এই সাঁতার কাটার যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীকে ব্যাখ্যা করতে পারি? এটা তোমরা আমাকে কমেন্টে বলো। দেখো, সুইমিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা হাত দিয়ে কি করি, হাত দিয়ে জলকে আমরা পেছনের দিকে ঠেলছি। ঠিক আছে, কখনো দেখবে না যে জলের মধ্যে হাত পা না ছুঁড়ে কেউ সাঁতার কাটছে, এটা হয় না। তো জলের মধ্যে থাকুক, মানে জলের আপার সারফেসে থাকুক বা জলের তলায় থাকুক, কি হবে, জলকে এরকম ভাবে হাত দিয়ে আমাদের পেছনে ঠেলতে হবে। তার জন্য জল আমাদের কি হবে, সামনে ঠেলে দেবে। তো এটা নিউটনের কততম সূত্র, এটা বলবে। এবং এই জায়গাটা কোথা থেকে দিয়েছে?
এইটার নামই হচ্ছে বেসিক্যালি মেকানিক্স, মানে আমাদের যে বলবিদ্যা আছে সেই মেকানিক্স জায়গাটা থেকে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে বলি। তো তুমি জগিং করা বলো, হাঁটা বলো, সব কিছু আমাদের কার কনসেপ্ট আছে, সব কিছু আমাদের এই কনসেপ্ট আছে, এই কনসেপ্টের উপরে বেস করে হয়। তো এটা নিউটনের কততম সূত্র? অবভিয়াসলি তোমরা কমেন্টে লিখবে যে নিউটনের তৃতীয় গতিসূত্র স্যার। নিউটনের 3টে ল আছে, সেই 3টে ল থেকেই ম্যাক্সিমাম ফিজিক্স, মানে আমরা যে ফিজিক্স দেখি সেই ফিজিক্সকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। তো এই ক্লাসিক্যাল ফিজিক্সের সব কিছু নিউটনের 3টে সূত্র দিয়ে ব্যাখ্যা করে দেওয়া যায়। ওকে, তো সেই 3টে সূত্রের মধ্যে এই সূত্রটা হচ্ছে সব থেকে এফেক্টিভ, এবং মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, ভরবেগ সংরক্ষণ সূত্র, সেটাও এটা থেকে ব্যাখ্যা করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিস সম্পর্কে কারোর কোনো ডাউট নেই, এটা আমরা সবাই জানি কম বেশি। চলো নেক্সট আমরা যেটা পড়বো সেই পার্টটা হচ্ছে এটা। দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স, ভাই এই এক্সাম্পল কারোর সাথে হয়েছে কিনা তোমরা বলবে। ঠিক, এটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। সেন্ট্রিফিউগাল ফোর্স কথাটার মানে কি স্যার? অপকেন্দ্র বল। তার মানে কোনো একটা বস্তু যদি কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, দেখো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে 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 ঘুরছে, তো বৃত্তাকার কক্ষপথে ঘুরলে সেটা কি হবে? বাইরের দিকে, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল কাজ করে, যেই বলটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল কাজ করছে, যেই বলটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কেন্দ্র বহির্মুখী বল। তো তোমাকে সবসময় কি করবে? কেন্দ্র থেকে বাইরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে একটা বল। তো তুমি একটা ঢিলকে এরকম সুতোয় বেঁধে যদি হাতের মধ্যে এরকম 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 ভাবে ঘোরাও, তো ঢিলটা সবসময় চাইবে বাইরের দিকে বেরিয়ে যেতে। ঠিক আছে, তাহলে দেখো এটা তোমরা দুই বন্ধু মিলে এরকম ঘুরছে, মনের আনন্দে ঘুরছে, তো এদের তো সায়েন্স টাইন্স মাথায় কিছু নেই, হ্যাঁ, তো এভাবে ঘুরতে 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 কি হলো? সে বাইরের দিকে ছিটকে চলে গেল। ঠিক, তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা অল্টারনেটিভ ফোর্স যদি তোমাকে জিজ্ঞেস করে, তো তুমি বলবে যে স্যার সেন্ট্রিফিউগাল ফোর্সের অল্টারনেটিভ ফোর্স হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, মানে অভিকেন্দ্র বল। তার মানে যে বলের জন্য বা যে ফোর্সের জন্য ভেতরের দিকে, ঠিক আছে, কোনো একটা বস্তু থাকে, মানে বা বৃত্তাকার কোনো একটা গতি, সার্কুলার কোনো একটা মোশন সেটা সম্পন্ন হয়, সেই জিনিসটাকে বেসিক্যালি বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার স্যার। এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই, কোনো রকম কোনো সমস্যা নেই, পুরো জিনিসটা ভালো মতো বুঝতে পারলাম। ওকে স্যার, নো ইস্যু, কোনো সমস্যা নেই। সেন্ট্রিফিউগাল, ওকে। এটা ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী বলো, হ্যাঁ, তারপর ড্রায়ার বলো, যা বলো, হ্যাঁ, দুধ থেকে ক্রিম সেপারেশন বলো, কেক তৈরি করা বলো, এই যে সমস্ত কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলোকে বেসিক্যালি বলা হয় হচ্ছে সেন্ট্রিফিউগেশন। এবং এই যে প্রসেসটা বা যে ফোর্স সেন্ট্রিফিউগেশন প্রসেসের সাথে ইনক্লুডেড, তাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল গেল, এইটা বিষয়। চলো পরের পার্টটা আমরা দেখি। পরের পার্টটা হচ্ছে ডায়নামিক ইনার্সিয়া। ভাই ইনার্সিয়া নিউটনের কততম সূত্র থেকে পাওয়া যায় এটা আমাকে বলবে, আর তার সাথে এটাও বলবে যে এই জিনিসটা কারোর সাথে হয়েছে কিনা। এই ইনার্সিয়াকে বলা হয় ডায়নামিক ইনার্সিয়া। ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা। তো জড়তা কটা টাইপের হয়? 3টে টাইপের, ঠিক আছে, ইনার্সিয়া হয় মেনলি। একটাকে বলা হয় স্ট্যাটিক ইনার্সিয়া, একটাকে বলে ডায়নামিক ইনার্সিয়া, একটাকে বলে ডিরেকশন ইনার্সিয়া। তোমরা হয়তো স্থিতিজাড্য গতিজাড্য জানো, কিন্তু দিকজাড্য বলেও একটা জিনিস হয়। ঠিক আছে, তার মানে কোনো একটা বস্তু যে জাড্যের জন্য কোনো একটা নির্দিষ্ট দিকে মুভ করতে চায়, ঠিক, তো সেই জাড্যকে বেসিক্যালি বলা হয় হচ্ছে দিকজাড্য। তো এইখানে ব্যাপারটা দেখো যে ডায়নামিক ইনার্সিয়া আমাদের কিভাবে এই এক্সাম্পলটা হচ্ছে। তো যখন একটা ছেলে ট্রেনের মধ্যে ছিল, ঠিক আছে, তো তখন তার বডি মুভমেন্টে ছিল, তার বডির যে গতিবেগ আছে সেটা ট্রেনের গতিবেগের সঙ্গে ইকুয়াল ছিল। ঠিক আছে স্যার, ওকে। এবার যেই ও প্ল্যাটফর্মে পাটা লাগলো, দেখো প্ল্যাটফর্মে যখনই জাম দিল তখন কি হচ্ছে, তার পা, ঠিক, প্ল্যাটফর্ম যেহেতু স্ট্যাটিক অবস্থায় আছে, তো প্ল্যাটফর্ম স্ট্যাটিক অবস্থায় আসা মানে হচ্ছে তার পা প্ল্যাটফর্মের সাথে সাথে স্ট্যাটিক অবস্থায় চলে আসছে, কিন্তু বডির ওপরের পোর্শন মানে কোমরের ওপরের পোর্শনটা কি আছে, তখনও ট্রেনের গতিবেগে আছে, মানে ডায়নামিক মোশনে আছে। তো সেই জন্য একটা পার্টিকুলার বস্তুর মধ্যেই, ঠিক আছে, কোথাও স্ট্যাটিক কন্ডিশন তৈরি হচ্ছে, কোথাও ডায়নামিক কন্ডিশন তৈরি হচ্ছে। তো এই যে ইকুইলিব্রিয়ামটা তোমার হারিয়ে গেল বা ইকুইলিব্রিয়ামটা পুরো নষ্ট হয়ে গেল, এই জিনিসের জন্য কি হচ্ছে, সে পড়ে যাচ্ছে। তো এই পড়া এড়াতে কি করতে হবে? যারা রানিং ট্রেন থেকে নাম দেয়, ধরো হচ্ছে হকাররা, ঠিক আছে, রানিং ট্রেন থেকে যখন জাম্প দিচ্ছে, তো তখন কি ও দেখো ওর বডির যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা কিন্তু পেছনের দিকে ছিল,
তো এটা হবে না। যেই দিকে ট্রেনটা যাচ্ছে আমার রান, যখন আমি জাম্পটা মারবো, প্রথম কথা হচ্ছে স্টেপ ছোট নিয়েছে। এ পড়লো কেন, ভালো করে দেখো, এ পড়লো কেন, স্টেপ ছোট নিয়েছে। ম্যাক্সিমাম অ্যামাউন্টের স্টেপ নিতে হবে, মানে যতটা আমার পা বাতাসে থাকে, ঠিক আছে, সেই স্টেপ নিতে হবে। তার সাথে সাথে আমার বডিকে কিছুটা সামনের দিকে এগিয়ে দিতে হবে। তার মানে যেই দিকে ট্রেনটা মুভ করছে সেই দিক বরাবর আমার সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে, তবে আমার ঝুঁকে, সেই দিকের সাথে ঝুঁকে সামনের দিকে এগোতে হবে, তবে আমার বডি ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, তাহলে এই ইনার্সিয়া হচ্ছে ডায়নামিক ইনার্সিয়া, এবং এই ডায়নামিক ইনার্সিয়ার মধ্যে স্ট্যাটিক ইনার্সিয়া ইনক্লুডেড। কথা বোঝা গেল? তো এই জিনিস কিন্তু কখনো করো না, বিজ্ঞানকে কখনো চ্যালেঞ্জ করতে যেও না। ঠিক আছে, বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে গেলে মাথা পুরো খারাপ হয়ে যাবে এবং এই জিনিস যাবেও। ওকে, তাহলে ডায়নামিক ইনার্সিয়া হচ্ছে এই পার্টটা। ওকে, নেক্সট পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আমাদের অ্যাকশন রিয়াকশন। তো অ্যাকশন রিয়াকশন দেখো ভালো করে, এই জিনিসটা লক্ষ্য করো, এটা খুবই একটা ফানি এক্সাম্পল। ঠিক, অ্যাকশন রিয়াকশন মানে এটাও নিউটনের থার্ড ল, যেটা সুইমিং এর কথা বললাম সেটাই হচ্ছে এটা। তো দেখো এ কি করেছে, একটা গ্যাস সিলিন্ডার নিয়েছে, ঠিক আছে, কিরকম পাকামি, গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাস সিলিন্ডারটার সাথে সে সামনের দিকে মুভ করতে চাইছে। তো আমরা কি জানি যে কোনো বস্তু থেকে একটা ফোর্স যদি এই দিক বরাবর কাজ করে, এই ফোর্সকে যদি আমি রিয়াকশন বলি, তাহলে উল্টো দিকে কে করবে, অ্যাকশন। অ্যাকশন এবং রিয়াকশনের মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যাকশন রিয়াকশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, তুমি আমায় বলবে যে স্যার অ্যাকশন রিয়াকশনের মধ্যে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাকশন রিয়াকশনের মধ্যে অ্যাঙ্গেল। তো দেখো পেছনের দিকে একটা গ্যাস লিক করছে, এই জিনিসটা হচ্ছে থ্রাস্ট, ওই জিনিসটা হচ্ছে বেসিক্যালি অ্যাকশন, ওটা হলো ক্রিয়া। ওই ক্রিয়ার জন্য এই লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই ক্রিয়ার জন্য এই লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই সামনের দিকে এগিয়ে যাওয়া, এই পার্টটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে রিয়াকশন। ক্রিয়ার জন্য কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে রিয়াকশন। কনসেপ্ট বোঝা গেল কি বলছি? তাহলে একটা হলো আমাদের অ্যাকশন স্যার, একটা হলো আমাদের রিয়াকশন। ঠিক, তাহলে এইটা নিউটনের কততম সূত্র? অবভিয়াসলি এটা বলবে এইটা নিউটনের থার্ড ল, নিউটনস থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনস থার্ড ল। ঠিক আছে, যেখান থেকে আমাদের অ্যাকশন রিয়াকশনের কনসেপ্ট আসে। খুব ভালো না? ঠিক আছে, এ তো করতে ভালো লাগে, কিন্তু যখন এর সাথে বাড়িটা খেলো, ঠিক সেই জিনিসটাকে আবার বলা হয় ইম্পালস। ঠিক আছে, এই যে একটা রড ধরো এখানে লাগানো আছে, সেই রডের সাথে বাড়ি খেলো, এটা দেখে হাসি পাচ্ছে, তো আমারও হাসি পাচ্ছে। ওকে, তো এর সাথে যখন বাড়িটা খেলো, বাড়িটা খাওয়ার ওই যে ঘটনাটা, ওটাকে সাইন্টিফিক রেসপেক্টে কি বলে, সেটাকে বলে ইম্পালস, মানে বলের ঘাত। মানে খুব লার্জ অ্যামাউন্টের একটা ফোর্স খুব শর্ট স্প্যান অফ টাইমের জন্য কোনো বডির ওপরে যদি কাজ করে, সেই জিনিসটাকে আমরা ইম্পালস বলে থাকি। এবং সেই যে ফোর্স আছে, সেই ফোর্সকে বলা হয় বেসিক্যালি ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, মানে ঘাত বল। গেল? তাহলে এটা পুরোপুরিভাবে কার কনসেপ্টের ওপরে বেস করা স্যার? অ্যাকশন এবং রিয়াকশন, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ওপর বেস করা। কেমন লাগছে কমেন্টে বলবে। ঠিক আছে, তো ফানি ফানি এক্সাম্পল, ভালো ভালো এক্সাম্পল আছে এখানে। ঠিক আছে, চলো অ্যাকশন রিয়াকশনের পরে আমরা পড়বো হচ্ছে ফ্রিকশন। এই যে দেখো, তো যদি এরম হয় তাহলে কেমন হয় গো ভাই? ধরো একটা গোল করলো, গোলের তো সেলিব্রেশন আছে। ঠিক, তো সেলিব্রেশন করতে গিয়ে কি দেখা গেল, ভালো করে দেখো, সেলিব্রেশন করতে গিয়ে দেখা গেল যে ও স্লাইডিং করতে চেয়েছে। ও কি করতে চেয়েছে? স্লাইডিং করতে চেয়েছে। তো স্লাইডিং করতে চাইলো, স্লাইডিংটা হলো না, মাঠের সাথে তার যে হাঁটু আছে সেই হাঁটুটা আটকে গেল। তাহলে আটকে গেল মানে এখানে তো ফ্রিকশন কম। এই যে হাঁটু আটকে গেল, এইখানে এই জিনিসটাতে আমি কি বলবো, যে হাঁটুর সাথে মাঠের যে ফ্রিকশন আছে সেই ফ্রিকশন লেস, ফ্রিকশন কমে গেছে। তার মানে আমি বলতে পারি যে চলাচল করার জন্য ফ্রিকশন দরকার। তো ফ্রিকশন কমে গেছে বলে এর সাথে এটা আটকে গেছে এবং সে মুখ থুবড়ে সামনের দিকে পড়লো। নর্মাল এটা খুব রেয়ার কেসে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে কি হয়, সে স্লাইড করে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, তো এটা কিন্তু কখনো করতে যেও না। তার মানে ফ্রিকশন বা ঘর্ষণ এমন একটা ফোর্স, যেই ফোর্সটা যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল প্রয়োগের বিপরীত দিকে কাজ করে। ওকে, মানে অ্যাপ্লাইড ফোর্স, সেই অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স এবং ফ্রিকশন ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। ঘর্ষণকে বলা হয় হচ্ছে নেসেসারি এভিল। কিছু কিছু এক্সাম্পল আছে যেখানে ঘর্ষণ আমাদের দরকার, যেমন হাঁটা চলার জন্য আমাদের ঘর্ষণ দরকার, না হলে স্লাইড কেটে বা স্লিপ কেটে পড়ে যাব। লেখার জন্য ঘর্ষণ দরকার। ঠিক, আবার মেশিনারি পারপাস যদি আমরা দেখি, যে মেশিন, একটা মেশিনকে ব্যবহার করা যেতে পারে লাইফ টাইম যদি সেখানে মেশিনের পার্টসের মধ্যে ঘর্ষণ না থাকে।
ঠিক আছে? তাহলে মেশিন দীর্ঘদিন ব্যবহার করার পরে তার যে কর্মক্ষমতা আছে সেই কর্মক্ষমতা যে কমে যায়, তার এফিসিয়েন্সি যে কমে যায়, এই কমে যাওয়াটা বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে? বলবে মেশিনের ইন্টারনাল পার্টসের উপরে ডিপেন্ড করে। ওকে, তো ইন্টারনাল পার্টসের মধ্যে ফ্রিকশন যদি কম হয় তবে মেশিন লাইফ টাইম চলবে। তো সেই জন্য সলিড লুব্রিকেন্ট হিসেবে আমরা গ্রাফাইট ব্যবহার করতে পারি, বা যে কোনো লুব্রিকেন্ট পিচ্ছিলকারক পদার্থ অপদ্রব্য হিসেবে তার মধ্যে ব্যবহার করা যেতে পারে। তাহলে ফ্রিকশন তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভালো না খারাপ, তুমি বলবে যে স্যার ফ্রিকশন দুটো টাইপেরই হয়। এবার আমি কোথায় এই জিনিসটাকে দেখছি, কোন পারপাসে আমি দেখছি, তার উপর ডিপেন্ড করবে যে স্যার ফ্রিকশন ভালো নাকি ফ্রিকশন খারাপ। বোঝা গেল? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এটা হলো ফ্রিকশন। এই দেখো ট্রেডমিলের ওপরে যাচ্ছে, এই এক্সাম্পলটা তোমরা দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? তো এখানে তোমরা কমেন্ট আমায় বলো যে ভাই ফ্রিকশন বেশি না কম। আজকে যা বলছি তোমাদের সব ফানি ফানি এক্সাম্পল, যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখে থাকি। তো এই এক্সাম্পলগুলো সম্পর্কে তোমাদের একটু ইন ডিটেলস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? গেল? ভালো লাগছে? ওকে, তাহলে এইটা কিন্তু করা যাবে না। তাহলে ট্রেডমিলের ওপরে রান করতে গেলে আমাদের কি করতে হবে? তার যে স্পিড আছে সেই স্পিডে কন্টিনিউয়াস আমাদের রান করে যেতে হবে। রান না করলে কিন্তু হবে না এই জিনিসটা, ঠিক আছে ভাই? ওকে, কমপ্লিট, নো ইস্যু। নেক্সট এবার হচ্ছে গ্র্যাভিটি। ভাই এটা মেনলি আমি ছেলেদের বলছি, এরকম কোনো দিন করেছো? এরকম কোনো দিন করেছো এটা? বলো, মানে কারোর ওপর তোমার রাগ হয়েছে ধরো, ঠিক আছে? তাহলে রাগ হওয়ার জন্য তুমি কি করলে? তাকে মারতে চাইছো। তো তুমি তো ভাই ফিজিক্সের ওপরে যেতে পারবে না। তার মানে এইখান থেকে আমরা বুঝবো যে গ্র্যাভিটি কোন দিকে কাজ করে। বলবে যে গ্র্যাভিটি স্যার একটা পুলিং ফোর্স। গ্র্যাভিটি কি টাইপের ফোর্স? পুলিং ফোর্স। পৃথিবী যে বল দ্বারা সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেইটাকে আমরা বলে থাকি মেনলি গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি যদি একটা পুলিং ফোর্স হয়, তাহলে সব কিছুকেই তো সে নিজের কেন্দ্রের দিকে টানতে চাইছে, তাই না? তাহলে সব কিছুকে কেন্দ্রের দিকে টানতে চাইছে, ভালো কথা। তার মানে এ ঘুরে গিয়ে এরকম মারতে চাইলো, তো একে তো পুল করছে নিচের দিকে, তাহলে একে মারতে পারবে? পারবে না। এ তো বাতাসে ভেসে থাকতে পারবে না, গ্র্যাভিটি তো নিচের দিকে টানছে। কথা বুঝলে কি বলছি? তাহলে গ্র্যাভিটি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জিনিস নিচের দিকে আসে, এবং এখান থেকে বস্তুর যে ওজন আছে, ওয়েট, সে ওয়েটের ফর্মুলাও ব্যাখ্যা করা যায় W ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। W ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। W ইকুয়াল টু এম ইন্টু জি মানে মাস ইন্টু গ্র্যাভিটি। এইটা হচ্ছে আমাদের অবজেক্টের যে ওয়েট আছে সেই ওয়েটের ফর্মুলা, ঠিক আছে ভাই? কমপ্লিট। দেখো কোনো সমস্যা আশা করি নেই, পুরোপুরিভাবে জিনিসগুলো বুঝতে পারছো এবং ভালো লাগছে আশা করি। তোমাদের এই জিনিসগুলো পড়ানোর মানে বা পড়ানোর উদ্দেশ্য একটাই, যারা বেসিক্যালি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে আছো, এরকম তো বহু ছেলে মেয়ে আছো যাদের সায়েন্স আর বুঝতে সমস্যা হয়, ফিল করতে পারি না, তো তাদের শুধুমাত্র ওই বইয়ের যে লেখাগুলো আছে সে লেখাগুলো পড়লে হবে না। লেখাগুলো লাগবেই, লেখাগুলোর সাথে সাথে একটু ভিজুয়াল এফেক্ট দরকার। মানে আমরা প্র্যাকটিক্যালি ফিল্মে বলো বা টিভিতে বলো, রিলসে বলো, যে জিনিসগুলো দেখি সেইগুলো থেকে যদি আমরা সেখান থেকে সায়েন্স বার করে আনতে পারি, যে এই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার সাথে কি সায়েন্স ইনক্লুডেড, সেইটাকে বাইরে বার করে নিয়ে চলে আসো, তবে গিয়ে সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে। সেখান থেকে আমরা সেই জিনিসকে ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে গ্র্যাভিটি এটা হলো। তাই এই সব কিন্তু করতে যাবে না, ঠিক আছে? দেখো হাঁটুতে লেগেছে। ওকে, আচ্ছা এবার আমরা পড়বো টর্ক। দেখো টর্ক জিনিসটা কি? টর্ক কথাটার মানে হচ্ছে রোটেশনাল ফোর্স। টর্ক কথাটার মানে কি? টর্ক মানে হলো রোটেশনাল ফোর্স। তোমরা ফিল্মে এই জিনিস দেখে থাকবে, ঠিক আছে? বা রোটেশনাল এফেক্ট অফ মোশন এরকম বলতে পারো। একটা হয় হচ্ছে আমাদের লিনিয়ার মোশন, মানে ধরো কোনো বস্তুকে তুমি ঠেললে সামনের দিকে, তো সামনের দিকে ঠেলার সাথে সাথে সেই বস্তুটা সামনের দিকেই গেল। এই যে সামনের দিকে ঠেলার সাথে সাথে বস্তুটা সামনের দিকে গেল, এই মোশনটাকে তুমি বলবে হচ্ছে লিনিয়ার মোশন, মানে রৈখিক গতি। তাহলে বল প্রয়োগে কোনো একটা বস্তুতে রৈখিক গতি তৈরি হলো। আর যদি দরজা থাকে, ঠিক আছে, এই যে আমরা দরজাতে কবজা লাগানো থাকে, তো এই এফেক্টটাকে ভালো করে ভাবো। তো দরজাতে যে কবজা লাগানো আছে, তো দরজাকে যদি আমি এইভাবে ঠেলি, তো সে কবজার রেসপেক্টে তো এইভাবে ঘুরে যাবে। দরজা তো কোনো অবজেক্টের মতো ওইভাবে সামনের দিকে এগিয়ে যাবে না, না। দরজা কি হবে? কবজার রেসপেক্টে এইভাবে রোটেট করে যাবে, দরজা কবজার রেসপেক্টে এইভাবে ঘুরে যাবে, ঠিক আছে? তার মানে লিনিয়ার ফোর্স অ্যাপ্লাই করলাম,
বস্তুর ওপরে একটা বল প্রয়োগই করা হলো, কিন্তু বল প্রয়োগ করে সেই বস্তুটাকে কি করা হলো, একটা নির্দিষ্ট ডাইরেকশন বলো বা একটা নির্দিষ্ট দিক বলো, সেই দিকে বস্তুটাকে ঘুরিয়ে দেওয়া হলো। তো এই যে ঘুরিয়ে দেওয়ার এফেক্টটা, এই এফেক্টটাকে বেসিক্যালি বলা হয় টর্ক। তো টর্ককে এরকমভাবে লেখা হয় যে টর্ক হচ্ছে টাও, টাও এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক হচ্ছে আর ক্রস এফ, তার মানে কতটা ফোর্স তুমি প্রয়োগ করেছো সেটা, আর কোনো একটা পয়েন্ট থেকে, ঠিক আছে, যেখানে ওর পয়েন্ট অফ রোটেশন, তো সেই পয়েন্টের থেকে কতটা ডিস্টেন্সে ফোর্স অ্যাপ্লাই করেছো সেটাকে বলা হয় টর্ক। তো তুমি দেখো যে দরজার ক্ষেত্রে আমরা যদি বলি, তো দরজার ক্ষেত্রে তুমি দরজাকে এই কবজা থেকে যত আউটার সাইডে ঠেলবে, ধরো এটা একটা দরজা, তো দরজাকে যত তুমি আউটার সাইডে ঠেলছো তত কিন্তু তুমি কম বল প্রয়োগ করে দরজাকে ঘোরাতে পারবে। আর যেখানে কবজাটা লাগানো আছে সেই কবজার সাইড বরাবর, মানে কবজার সামনে যদি তোমার ঠেলে দরজাকে সরাতে হয়, কম্পারেটিভলি অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্যার ডিস্টেন্স যদি কমে যায়, ডিস্টেন্স কোন ডিস্টেন্সটা, পয়েন্ট অফ রোটেশন থেকে তুমি যে পয়েন্টে ঠেলছো সেই পয়েন্টের ডিস্টেন্স কমে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে এফ বাড়বে, এবং ডিস্টেন্স বেড়ে গেলে এটা কমে যাবে। তাহলে আর ক্রস এফ বা আর এবং এফ এর যে গুণফল আছে সেই গুণফলের মানটা কনস্ট্যান্ট, এইটাকে বলা হয় টর্ক। তো টর্কের একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে, কোন দিকে দরজাটা ঘুরছে এটা। তো এই এক্সাম্পলটা থেকে আমরা কি বুঝতে পারছি, চাকারও কিন্তু টর্ক হয়। দেখবে তুমি বাইক কিনতে গেলে বা গাড়ি কিনতে গেলে, ঠিক আছে, কোন চাকার কত টর্ক, কোন চাকা মিনিটে কতবার ঘুরতে পারে, ঠিক আছে, তো সেই জিনিসটা লেখা থাকে, তার একটা ডেডলাইন আছে। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে, হন্ডা বাইকের ক্ষেত্রে একরকম, এনফিল্ডের ক্ষেত্রে একরকম, এইরকম। তো এই জিনিসটাকে টর্ক বলে। তাহলে টর্ক থেকে বুঝতে হবে যে এই টর্কটা কার সাথে অ্যাসোসিয়েটেড, বলবে টর্ক অ্যাসোসিয়েটেড স্যার রোটেশনাল মোশনের সাথে। টর্ক অ্যাসোসিয়েটেড কার সাথে, রোটেশনাল মোশনের সাথে। কথা বোঝা গেল, রোটেশনাল মোশন। ক্লিয়ার কনসেপ্ট? দেখো, ওকে, কোনো সমস্যা নেই তো? একদম ক্লিয়ার? ওকে বাই। তাহলে টর্ক আমরা ঠিকঠাক মতো বুঝে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে মোমেন্টাম, ভরবেগ। তো কোনো বস্তুর ভর আর বেগের যে স্যার গুণফল আছে, সেই গুণফলটাকেই ভরবেগ বলা হয়। তো তুমি আমায় বলো একটা গাড়ি, ঠিক আছে, তো আমায় একটা জিনিস বলো, দেখো গাড়ি, তো গাড়ির তো প্রথমে একটা ভর ছিল, তো এই পাগলগুলো কি করেছে, এই পাগলগুলো গাড়ির ভেতরে গিয়ে বসবে না, এ গাড়ির ওপরে বসে আছে। তো ওপরে বসে আছে মানে তার মাস কি করেছে, বাড়িয়ে দিয়েছে। তো গাড়ি আগে যে গতিবেগে চলতে পারতো, এখন কি গাড়ি সেই গতিবেগে চলবে? দেখো গাড়িতে এইখানে ফোর্স ক্রিয়েট হচ্ছে, মানে অ্যাকশন হচ্ছে, এখানেও কিন্তু নিউটনের থার্ড ল অ্যাপ্লিকেবল। এখানে অ্যাকশন হচ্ছে, গাড়ির সামনের চাকা উপরের দিকে উঠে গেছে, রিঅ্যাকশন। এই জিনিসটা তো তোমরা দেখো। তাহলে মাসকে যখন আমরা বাড়িয়ে দেবো, তাহলে ভেলোসিটি কমে যাবে। তাহলে মোমেন্টাম কথাটার মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে কোনো বস্তুর ভর আর বেগের যে গুণফল আছে, সেই ভর আর বেগের গুণফলটাকেই বেসিক্যালি ভরবেগ বলা হয়। ভর আর বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। তাহলে ভরবেগ কি জিনিস দেখতে পারলে এটা, তাহলে এইখানে চাপ দিল, এই জিনিসটা সামনের দিকে উঠে গেল। তো মোমেন্টাম, এই মোমেন্টামের চেঞ্জকে ইম্পালসও বলতে পারো। ইম্পালস মানে কি, কোনো বস্তু কোনো একটা মোমেন্টাম নিয়ে আসছে, সেই বস্তুটাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করে, বল প্রয়োগ করে তার মোমেন্টামটাকে কি করে দিলে, চেঞ্জ করে দিলে। যেমন ক্রিকেটে একজন বোলার বল করলো, ব্যাটসম্যান ব্যাট দিয়ে 6 মারলো, তার মানে বল একটা মোমেন্টাম নিয়ে আসছে, ব্যাটসম্যান ব্যাট দিয়ে 6 মেরে তার মোমেন্টামটাকে চেঞ্জ করে দিল, তার ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিল। এই যে ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া, এই পার্টটাকে বেসিক্যালি বলা হয় ভরবেগ বা ইম্পালস। ইম্পালসও বলতে পারো, মানে ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, ব্যাস এইটা ঠিক। তাহলে মোমেন্টাম এটা। তাহলে ভারী যে কোনো বস্তুর ক্ষেত্রে তুমি বলবে যে ভারী যে কোনো বস্তুর ক্ষেত্রে মোমেন্টাম বেশি হয়, হালকা যে কোনো বস্তুর ক্ষেত্রে মোমেন্টাম কম হয়। এই কোয়েশ্চেনটা এরকমভাবে আসে যে একটা লোডেড ট্রাক আছে, 10 চাকার দুটো লরি, ঠিক, দুটো সেম লরি, সেম কোম্পানির, কিন্তু একটা লরি পুরো ফাঁকা, একটা লরি পুরো মাল দ্বারা লোডেড। তাহলে সামনে একটা বাম্পার আছে, তাহলে কোন লরিটা আগে ব্রেক মারবে বাম্পারের সামনে আসার জন্য, মানে কাকে গাড়ি থামানোর জন্য আগে থেকে ব্রেক মারতে হবে? তার উত্তর হচ্ছে যেটা লোডেড ট্রাক সেটা। কেন স্যার? তার মোমেন্টাম বেশি, তার ভরবেগ বেশি। তো ভরবেগ বেশি মানে তার উপর ইম্পালসের যে এফেক্ট হবে, সেই ইম্পালসের এফেক্টও অনেক বেশি হবে, বলের ঘাতের এফেক্ট বেশি হবে।
তার মানে তাকে সেখান থেকে থামানোর জন্য কম্পারেটিভলি অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, ওই জন্য ব্রেক আগে মারতে হবে, না হলে কি হবে, বাম্পারের আগে সে দাঁড়াতে পারবে না। তাহলে হালকা যে কোনো জিনিসকে থামানো যায় খুব তাড়াতাড়ি, আর ভারী যে কোনো জিনিসকে থামানোর জন্য এ করতে হয়। একইভাবে যে ক্রিকেটের ক্যাচ ধরার এক্সাম্পলটা আছে, যে ক্রিকেটে ক্যাচ ধরার সময় আমরা হাতটাকে একটু পেছনের দিকে নিয়ে আসি, ঠিক আছে, তাতে গ্রিপটা ভালো হয়। তার মানে কি, বল একটা মোমেন্টাম নিয়ে আসছে, তো হাত পেছনের দিকে আনলে কি হবে, সেই মোমেন্টামটা আমরা রিডিউস করে জিরোতে নামিয়ে আনবো। ওই জিরোতে নামিয়ে আনতে পারবো যত তাড়াতাড়ি, তত আমার গ্রিপ ভালো হবে। ওকে, গেল বেশ মোমেন্টাম। লাস্ট আমরা জিনিস পড়বো, দ্যাট ইজ সারফেস টেনশন। তাহলে আমাদের 10টা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেখান থেকে প্রত্যেকটা এক্সাম্পল থেকে তুমি পরীক্ষাতে কোয়েশ্চেন পাবে, ঠিক আছে, এইগুলো পরীক্ষার জন্য একটু ভালো মতো তৈরি করতে হবে, ঠিক আছে। তো সারফেস টেনশন কি বলছে ভালো করে দেখো। সারফেস টেনশন কথাটার মানে হচ্ছে পৃষ্ঠটান। তো জল বৃষ্টির ফোঁটা গোলাকার কেন, এটা তোমরা দেখে নিয়েছো, এটা তোমরা জানো, বৃষ্টির ফোঁটা গোলাকার, হ্যাঁ, সাবানের বুদবুদ গোলাকার, এগুলো সব পৃষ্ঠটানের জন্য। তো পৃষ্ঠটান ব্যাপারটা কি, দেখো যখন ওয়াটারের একটা ড্রপলেট এর ওপরে পড়লো, লিকুইডের ওপরে পড়লো, তার এরিয়াটা দেখতে পাচ্ছ যে এটা ছোট হচ্ছে, মানে তার ভলিউমটা, তার আয়তনটা ছোট হচ্ছে। তার মানে সবসময় সে চাবে কম আয়তন কম এরিয়ার মধ্যে থাকতে। তার মানে সারফেস টেনশন মানে হচ্ছে একটা মলিকুলার ফেনোমেনন, একটা আণবিক ঘটনা, যেটা পৃষ্ঠতলের ওপরে যে মলিকুল আছে সেই মলিকুলগুলোর মধ্যে একটা টান, যেটাকে আমরা পৃষ্ঠটান বলি। তো এই কারণে তুমি জল এইভাবে এক কোষ জল দিয়ে তুমি ওপর দিকে এরকম ছুললে, দেখবে যে যে জলের পিণ্ডটা প্রথমে ছিল সেই জলের পিণ্ডটাই তোমার হাতে আসবে না, হাতে আসবে সেই জলপিণ্ড থেকে ছোট 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 জলকণা হয়ে 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 ভাগ হয়ে 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 তোমার হাতে আসবে। তো এই জিনিসটাকেই বেসিক্যালি বলা হয় পৃষ্ঠটান, ঠিক আছে। আমরা বল পেন ফাংশনস অন দ্য প্রিন্সিপাল, পিঁপড়ে জলের ওপর দিয়ে হাঁটতে পারে, প্রিন্সিপাল, মানে সব সারফেস টেনশন, পৃষ্ঠটান। তাহলে এই জিনিসটাকে পৃষ্ঠটান বলবে। কত সুন্দর ছবি দেখো, প্রথমে জলের ওয়াটার ড্রপলেট কেমন ছিল এই জিনিসটা, এইটাকে তুমি যদি স্লো মোশনে ক্যামেরাতেও তুমি এই জিনিসটাকে দেখতে পারো, ঠিক আছে। এটা এটা বড় সারফেস যত হবে, এটা নদীর জল বা পুকুরের জলে তুমি দেখতে পারো এই জিনিসটা, এই যে গাছের ধরো কোনো একটা পাতা আছে, সেই গাছের পাতা থেকে একটা ড্রপলেট এখানে পড়লো, কি ফাটাফাটি পিকচার, তাই না। তাহলে এই জিনিসটা তুমি সেখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে কেমন লাগলো বলো। এই 10টা প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুব ছোট্টর মধ্যে দিয়ে, আমি খুব ডিটেলসে যাইনি, খুব ইলাবোরেট করিনি, শুধু ভিজুয়ালাইজেশন তোমাদের করালাম, যাতে মাথায় পুরোপুরিভাবে গেঁথে যায়, আচ্ছা এই জিনিস এরকম এরকম ভাবে হয়, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আছে। ওকে, তো আমাদের 4 ইয়ার্স সেলিব্রেশন অফার চলছে, ঠিক, যেখানে আমাদের ব্যাচগুলোর নাম এখানে দেওয়া আছে। WBCS মেইনস ব্যাচ তোমরা 899-এ অ্যাভেল করতে পারবে, সাকসাম 3.0 ফাউন্ডেশন ব্যাচ 2999, মেইনস ব্যাচ 799, অঙ্গীকার ব্যাচ 799, উদ্যম ব্যাচ 799, অপরাজিত মহাপ্যাক 1 ইয়ার সাবস্ক্রিপশন যেটা 999, আর প্রধান ব্যাচ KPSI মেইনস সেটা 799, ঠিক আছে। তোমরা যেই পরীক্ষা দিচ্ছ তার মতো করে তোমরা পছন্দ মতো যে কোনো একটা ব্যাচে জয়েন করে যেতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো, এবং এরকম ভিডিও তোমাদের আরও চাই কিনা কমেন্টে অবশ্যই ফিডব্যাক দেবে। আমি এরকম ইনোভেটিভ ভিডিও যেগুলো আমাদের ইউটিউবে খুব রেয়ার আছে, ঠিক, অন্তত ওয়েস্ট বেঙ্গলে, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ছেলে বিজ্ঞান শেখে, ঠিক, বিজ্ঞান হোক সবার, এবং সায়েন্স যারা এতদিন পর্যন্ত ভয় করে এসছো তাদেরকে সায়েন্স ভালোবাসানোর দায়িত্ব, সায়েন্সের প্রেমে ফেলার দায়িত্ব আমার, ঠিক আছে। জাস্ট আমার সাথে থাকো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ।